নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব ডার্সিস ল এবং ডার্সিস ল থেকে আমরা কিভাবে পারমিয়েবিলিটির ধারণা পেয়েছি। সেই ধারণাটা আজকে ক্লিয়ারলি ম্যাথমেটিক্যালি এবং ফিলোসফিক্যালি পুরোপুরিভাবে আমরা জানার চেষ্টা করব। তো আসুন দেখে নিই অ্যাকচুয়াল ডার্সিস লটা কোন কোন ক্ষেত্রে কাজ করে। ডার্সিস লটা অ্যাকচুয়ালি ল্যামিনার ফ্লো ক্ষেত্রে কাজ করে। এটা ফ্লোটা স্টেডি আনস্টেডি যে কোনো ফ্লো হতে পারে, ঠিক আছে। আর ফ্লোর কন্ডিশন কীরকম হয় সেইগুলো আমরা একটু জেনে নেব, ঠিক আছে। সেই কন্ডিশনগুলো কী কী? প্রথম কন্ডিশনটা হলো গিয়ে ফ্লোটা ল্যামিনার ফ্লো হবে। ল্যামিনার ফ্লো, আর ল্যামিনার ফ্লো মানে কি? ল্যামিনার ফ্লো মানে হলো, ধরুন আমরা যদি এই রকম একটা সয়েল স্যাম্পেল দেখি, এই রকম একটা যদি সয়েল স্যাম্পেল দেখি, আর এই দিক থেকে যদি ওয়াটারের মুভমেন্ট হয়, এটা এই দিকে যদি আসে, ঠিক আছে, তাহলে কীরকম হবে? এই সাইডটাকে যদি আমরা একটু বড় করে বা জুম করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই রকম সয়েলের পার্টিকেলগুলো আছে। সয়েলের পার্টিকেলগুলো এইরকমভাবে আছে, এগুলো সয়েলের পার্টিকেল, ঠিক আছে। আর ওয়াটার এই যে গ্যাপগুলো আছে, যে এই যে ভয়েডগুলো আছে, এই ভয়েডগুলো দিয়ে ওয়াটার ঠিক এইভাবে ফ্লো হচ্ছে, এইভাবে এই দিক থেকে এসে এইভাবে ঢুকছে, এইভাবে এর ভেতর দিয়ে মুভ করছে, ঠিক আছে। আর ঠিক এই দিক থেকে যখন বেরোচ্ছে তখনও ঠিক এটাকে যদি দেখি, তাহলে এইভাবে ওয়াটারগুলো এইভাবে বেরোচ্ছে, ঠিক আছে। তবে এই যে বেরোনোর, এই যে ধরুন এই যে একটা ওয়াটারের মলিকুল, এই একটা মলিকুল, এই একটা মলিকুল, এরা যে পথ ধরে যাচ্ছে সেই পথ ধরেই এরা সব সময় পুরো এই সয়েল স্যাম্পেলের ভেতর দিয়ে মুভ করছে। একে অপরকে কখনো এইভাবে ক্রস করছে না যে ভেতরে কোনোভাবে হলো এইটা এইভাবে উঠে গেল, এইটা এইভাবে নেমে গেল, এইটা এইভাবে চলে গেল, এইটা ক্রস করে এইভাবে চলে গেল। কখনো একটা লাইন অফ ফ্লো আরেকটা লাইন অফ ফ্লোকে কখনো ক্রস করে না। যদি এই ফ্লোটা এইভাবে যায়, তাহলে ওর নিচের ফ্লোটা সবসময় নিচে যাবে। আর এটা যদি এইভাবে উপরের ফ্লোটা যায়, নিচের ফ্লোটা ঠিক একই প্যারালালি যাবে। মানে মূল কথা হচ্ছে কি, অ্যালং দ্য মুভমেন্ট অ্যান্ড প্যারালাল টু দ্য মুভমেন্ট হবে, ঠিক আছে। তো ল্যামিনার ফ্লো প্যারালাল অ্যালং দ্য মুভমেন্ট, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দু নম্বর যেটা আমরা জানবো, ফ্লোটা স্টেডি বা আনস্টেডি যে কোনো কন্ডিশনে হতে পারে। যে কোনো কন্ডিশনে হতে পারে, ঠিক আছে। আর 3 নম্বর, ফ্লো পটেনশিয়াল এনার্জি, ফ্লোর যে পটেনশিয়াল এনার্জি, সেই এনার্জি সবসময় ও মিনিমাইজ করার চেষ্টা করে। তাহলে মিনিমাইজিং পটেনশিয়াল এনার্জি মানে কীরকম? ধরুন আপনি আজকে এখন দাঁড়িয়ে একটা হাতে বই নিয়ে দাঁড়িয়ে পড়াশোনা করছেন, ঠিক আছে। অনেকক্ষণ পড়াশোনা করতে করতে মনে হয় এবার একটু বসি, ঠিক আছে, বসে পড়লেন। এবার বসে পড়াশোনা করতে করতে তারপরে মনে হলো একটু শুয়ে পড়াশোনা করি, একটু শুয়ে পড়াশোনা করছেন তখন, ঠিক আছে। মানে এইটার মানে হচ্ছে কি, আপনার যে সিজি অ্যাকচুয়াল যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্রটাকে আপনি যত ড্যাটাম লাইনের দিকে বা সারফেসের দিকে, মাটির সারফেসের সাথে যত কম ডিস্টেন্স রাখতে পারেন বা ড্যাটামের থেকে যত কম ডিস্টেন্স রাখতে পারেন, সেটাই সবসময় চেষ্টা করছেন। মানে আপনার যে এনার্জি, পটেনশিয়াল এনার্জি, সেটা প্রথমে দাঁড়িয়ে থাকার জন্য অনেকটা হাই ছিল, তারপরে বসে পড়ে আরেকটু লো হয়ে গেল, তারপরে আরেকটু লো হয়ে গেল, ঠিক আছে। এই হলো গিয়ে মিনিমাইজিং পটেনশিয়াল এনার্জির একটা সংক্ষিপ্ত ধারণা। তো এই যে 1 2 3 তিনটে পস্টুলেট, এই তিনটে পস্টুলেট বা কন্ডিশনকে আমার এই ডার্সির যে ডার্সিস লটা কাজ করে। এবার দেখে নেব যে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ভিউটা কি এর পেছনে। ধরুন এই একটা মাটির সারফেস, ঠিক আছে।
এটা হলো গিয়ে সারফেস। এবার এখান থেকে প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হওয়ার ফলে এই ওয়াটারের যে পার্টিকেলগুলো, ওয়াটার পার্টিকেল, এগুলো কি হবে, এগুলো ইনফিল্ট্রেট হবে, সারফেস দিয়ে মাটির ভেতরে ইনফিল্ট্রেট হওয়ার চেষ্টা করবে। এবার ইনফিল্ট্রেট যখন হবে তখন মাটিটা হচ্ছে গিয়ে এখানে যেটা আমার আছে পোরাস মিডিয়াম, ঠিক আছে, পোরাস মিডিয়াম। আর পোরাস মিডিয়াম হওয়ার কারণে আমি প্রথমে আমার যে ভিডিওগুলো ছিল তার ভেতরে বলেছিলাম যে 3টে পস্টুলেট ওয়াটার মেনে চলে, তার ভেতরে যদি পোরাস হয় তাহলে ও যে কোনো দিকে মুভ করতে পারে, ঠিক আছে। তো পোরাস মিডিয়াম দিয়ে ও কী করবে, তখন এখানে যেহেতু হেড বেশি বা জলের প্রেশার এখানে বেশি, ও মুভ করে ছড়িয়ে যেতে চাইবে, তখন এইভাবে মুভ হবে, এইভাবে মুভ করতে চাইবে, হরাইজন্টালি মুভ করবে, ঠিক আছে। এবার মুভ করতে করতে ও যে কোনো একটা সয়েলের পোরাসের ভেতর দিয়ে যখন ওয়াটারটা ঢুকছে, ঠিক আছে, তখন ওই ওয়াটারটা কি করবে, হরাইজন্টালি কখনো মুভ করতে পারবে না। এই যে ওয়াটারের যে ফ্লোটা, ও কখনো হরাইজন্টালি মুভ করতে পারবে না, ঠিক আছে। কেন মুভ করতে পারবে না এইভাবে? তার কারণ হচ্ছে গিয়ে এখানে যে পোটেনশিয়াল এনার্জিটা ও গ্যাদার করেছে, সেই পোটেনশিয়াল এনার্জিটাকে ও সবসময় মিনিমাইজ করতে চাইবে। এবার মিনিমাইজ করতে চাওয়া মানে হচ্ছে গিয়ে যত ওর যে মলিকুলগুলো, তার যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্রটাকে ও তত ড্যাটামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে এটা লিনিয়ারলি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটার প্রপার্টিটা হলো কি লিনিয়ার প্রপার্টি। তখন ও কী করবে, অ্যাকচুয়ালি এইভাবে মুভ না করে ও একটু এইভাবে নতি নিয়ে মুভ করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং যেহেতু এটা ল্যামিনার ফ্লো, তাই প্রত্যেকটা ফ্লো একে অপরের সাথে অ্যালং দ্য মুভমেন্ট প্যারালালি মুভ করবে, এইভাবে প্যারালালি মুভ করবে, এবং এইভাবে ওয়াটারগুলো সয়েলের স্যাম্পেলের ভেতর দিয়ে, পোরাস মিডিয়ামের ভেতর দিয়ে মুভ করতে থাকবে। তাহলে এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টের একটা নির্দিষ্ট নতি আছে। কারণ এখানে এই যে সেকশান, এখানে যদি আমি এই সেকশানটা কাটি, এই সেকশানে যে হেডটা আমি পাবো, এখানে যদি কোনো একটা আমি ইনস্ট্রুমেন্ট বসাই, তাহলে দেখবো যে এখানে ওয়াটারের হেড এখানে আমি পাচ্ছি, ঠিক আছে, এরকম একটা জায়গায় পাচ্ছি। আর ঠিক এই সেকশান বরাবর এখানে যদি আমি একটা ওই রকমই ইনস্ট্রুমেন্ট বসাই, ঠিক আছে, তাহলে এখানে ওয়াটারের হেড দেখবো আমি এরকম একটা জায়গায় পাচ্ছি। মানে এখানে যে হাইটটা আমি পাচ্ছি, অ্যাকচুয়াল যে হাইটটা পাচ্ছি আমি, তার তুলনায় এটা অনেকটা ছোট। তার কারণ কি, এখানে পোটেনশিয়াল এনার্জি কম আর এখানে পোটেনশিয়াল এনার্জি বেশি, তাই এর হাইট বেশি, ঠিক আছে। এইবার ধরলাম যে যেহেতু ল্যামিনার ফ্লোটা যেহেতু একটা নির্দিষ্ট লাইন বা একটা পাইপিং সিস্টেম, এটাকে যদি একটা পাইপিং সিস্টেম হিসাবে আমি ধরি, তাহলে এই একটা ফ্লো যে প্রপার্টি বা যে ভেলোসিটি, যে ধর্মগুলো পালন করে চলবে, প্রত্যেকটা যেহেতু অ্যালং দ্য লাইন যাচ্ছে, প্যারালালি যাচ্ছে, এবং সেম ভেলোসিটি যেখানে যেখানে যেরকম সবগুলোর সেখানে সেই ভেলোসিটি পালন করছে, কন্টিনিউয়াস মুভমেন্ট হচ্ছে। সেই কারণে কি হবে, এই মুভমেন্টের যে কোনো একটা যদি ফ্লো থ্রু চ্যানেল নিয়ে আমরা পর্যালোচনা করি, তাহলে আমার বাকি প্রত্যেকটা এই সয়েলের ল্যামিনার যে লাইন, যে ফ্লো, সেই ফ্লোর প্রত্যেকটারই ধর্ম আমরা অ্যাচিভ করতে পারবো। তাহলে একটাকে নিয়ে আমরা এবার ডিসকাস করব। এবার ধরুন আমি এইটা নিয়েই ডিসকাস করছি, যেটা আমি আঁকলাম, এইটা নিয়ে যদি ডিসকাস করি, এইটা নিয়ে যদি আমি ডিসকাস করি শুধু এই লাইনটা নিয়ে, তাহলে দেখুন এখানে যে হাইটটা আমি ডিফারেন্স হিসাবে পেয়েছি, এই যে ডিফারেন্স হিসাবে যে হাইটটা পেয়েছি, আমি ঠিক এখানে সেই হাইটটাই পাবো। এইটাকে যদি আমি ড্যাটাম ধরি, এইটা হলো গিয়ে ড্যাটাম লাইন, ঠিক আছে, এই লাইনটা। তাহলে এর সাথে আমি একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি যে এই যে ড্যাটাম লাইন, এই ড্যাটাম লাইনের সাথে এই ফ্লোটা যেহেতু এই দিক থেকে এই দিকে হচ্ছে, এটা একটা থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। এবার যেহেতু থিটা অ্যাঙ্গেল করে আছে, আমি ধরে নিলাম যে এখান থেকে এই অংশটাকে আমি কেটে নিচ্ছি, এই মাটিটাকে
আমি এখান থেকে কেটে নিয়ে আমি এইটুকুর জন্য পরীক্ষা করছি, ঠিক আছে। এইবার যখন পরীক্ষাটা আমি করছি তখন আমি সব জায়গায় এই যে ডেল্টা এইচ পরিমাণ হাইট, এই ডেল্টা আমি ধরে নিলাম এই যে স্পেসিমেনটা আমি নিয়েছি, এই স্পেসিমেনটার যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে গিয়ে ডেল্টা এল, ডেল্টা এল এই, ঠিক আছে। আর ওর প্যারালাল লাইন বরাবর বা হাইপোটেনিউজ বরাবর আমি পেয়েছি ডেল্টা এল, ঠিক আছে, ডেল্টা এল। আর ওর যে হেডের ডিফারেন্স, অ্যাকচুয়ালি এখানে যে হেডের ডিফারেন্স পাচ্ছি সেইটাই, এটা ডেল্টা এইচ, মানে এটাও ডেল্টা এইচ, ঠিক আছে। এই ডেল্টা এইচ ড্যাটামের ডিফারেন্স হচ্ছে তখনই যখন ডেল্টা এল পরিমাণ স্যাম্পেলের বা স্পেসিমেনের, আমি স্পেসিমেনকে নিয়ে আমি কল্পনা করছি বা ভাবছি। আর এটা হচ্ছে কি অতি ক্ষুদ্র বা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটা স্পেসিমেন, ঠিক আছে, ধরে নিলাম আমি। এবার তাহলে গিয়ে কি হচ্ছে, আমাদের ট্রিগোনোমেট্রি যারা একটু জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি লিখে দিচ্ছি এখানে, যে এই সাইন থিটা ইকুয়াল টু, এখানে যে সাইন থিটাটা আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এই লম্ব বাই অতিভুজ, লম্ব আছে ডেল্টা এইচ, এটা ডিএইচ দিয়ে প্রকাশ করছি, আর এটা হলো গিয়ে ডিএল। এই ডেল্টা এল আর ডিএল প্রায় সমান একটা নির্দিষ্ট ক্ষেত্রে, ঠিক আছে, এটা ডিএইচ আর এটা হচ্ছে গিয়ে ডিএল, ঠিক আছে। আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে ভূমি বাই এটা, ভূমি হচ্ছে গিয়ে ডিএল বাই ডিএল, আর ট্যান থিটা হলো গিয়ে লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে গিয়ে ডিএইচ বাই ডিএল, এইটা আমরা পাচ্ছি, ঠিক আছে। এইবার একটা জিনিস আমাদের একটু ফিজিক্সটা কাজে লাগবে। ফিজিক্সটা কীরকমভাবে কাজে লাগবে, আমি আগের একটা ক্লাসে আমার যে ট্রান্সপোর্টেশনের ক্লাস ছিল সেখানে আমি দেখিয়েছিলাম যে গ্রেডেশন, অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট আর ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট, ঠিক আছে, সেখান থেকে একটা আপনারা ধারণা পেয়ে যেতে পারেন এটা যদি না বুঝতে পারেন। তো আশা করি বুঝে যাবেন কীরকম, যে এখানে যে ধরুন জলের ওয়াটারের যে মলিকুলগুলো আছে, এখানে যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলো কি হচ্ছে, এখান থেকে এখানে গেলে এখানে যেতে ওর একটা কাজ করতে হচ্ছে। সেই কাজটা কত, সেই কাজটা হলো গিয়ে এর যে ওয়েট নিচের দিকে কাজ করছে সেটা হলো গিয়ে কি এম ইন্টু জি, ওয়েটটা কাজ করছে, সেই এম জি এই প্যারালাল লাইন বরাবর ওর একটা প্রজেকশান আমরা পাবো, সেইটার একটা মান পাবো। তাহলে প্যারালাল লাইন বরাবর কত হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে এম জি সাইন থিটা, এটা হবে এম জি সাইন থিটা। আর এই এম জি সাইন থিটা এখান থেকে এম জি সাইন থিটার যে ওয়েটের যে ফোর্স, এটা একটা ফোর্স, ঠিক আছে, এই ফোর্সটা এখান থেকে এখানে আসছে, মানে এল ডেল্টা এল ডিস্টেন্স কভার করছে। তাহলে আমরা কি জানি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ওই অ্যালং দ্য লাইন বরাবর কতটা ডিস্টেন্স গেল ওই ফোর্সের জন্য। তাহলে এখান থেকে ওয়ার্ক ডান ইকুয়াল টু পাচ্ছি কত, ওয়ার্ক ডান ইকুয়াল টু পাচ্ছি আমি এই লাইন বরাবর এম জি সাইন থিটা ইন্টু ডিএল, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। আর এইবার দেখুন এইখানে এখান থেকে এখানে যেতে আমার একটা ভেলোসিটির প্রয়োজন হয়েছে, যে অ্যাভারেজ ভেলোসিটি। এই যে ল্যামিনার ফ্লোটা একটা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে চলছে এখান থেকে এখানে, তাহলে সেই ভেলোসিটিটা যদি এখানে আমি ধরলাম ভি হয়, ভি ভেলোসিটি হয়, ঠিক আছে, তাহলে ওর কাইনেটিক এনার্জি এখান থেকে এখানে যেতে কতটা খরচ হয়েছে, কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জিটাকে আমি যদি এখানে দেখাই, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ, আপনারা সবাই জানেন, এম ভি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ভি হলো গিয়ে অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা একটু ছোট করে এঁকে নিলাম এটা বোঝার সুবিধার জন্য।
এটা হলো গিয়ে ওই সয়েল স্যাম্পেলের ডিএল মানে হরাইজন্টাল যে লেন্থ সেই লেন্থটা, আর এটা হলো গিয়ে হেড ডিএইচ, আর এটা হলো গিয়ে টার্বুলেন্ট যে ফ্লোটা হচ্ছে অ্যালং দ্য মুভমেন্ট তার লেন্থ ডিএল। ঠিক আছে, এইবার এইটাকে যদি আমি এই সেকশন এটাকে যদি সেকশন এ দিই, এটাকে যদি বলি সেকশন এ, আর এটাকে বলি যদি সেকশন বি, তাহলে দেখুন এ সেকশানে সেকশন এতে আমরা কি পাচ্ছি, এখানে যখন মলিকুলটা আছে তখন এটা হলো গিয়ে এমজি, আর এটা হলো গিয়ে এমজি সাইন থিটা। ঠিক আছে, আর এখানে যে ভেলোসিটিটা সেটা হচ্ছে গিয়ে ভি। তাহলে এখানের যে কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জিকে আমি কে দিলাম, কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার। আর এখানকার ঠিক এ সেকশনের যে পোটেনশিয়াল এনার্জি সেটাকে আমি পি দিলাম, সেইটা হলো গিয়ে কি এম জি ইন্টু ডি এইচ। ঠিক আছে, আর সেকশন বিতে আমি এখানে দেখুন এই ভেলোসিটিটা এখানে সে যেহেতু ড্যাটাম লাইন আমি ধরে নিয়েছি, এটা হলো গিয়ে এই লাইনটা হলো গিয়ে ড্যাটাম, তাহলে এখানে ভেলোসিটি ভি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, মানে অ্যাভারেজ ভেলোসিটি যেটা হয় আর কি, এখানে এসে আমি ধরে নিচ্ছি যে ওটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে কাইনেটিক এনার্জি কি হবে, 0 হবে। আর এখানে পোটেনশিয়াল এনার্জি যেহেতু হেডই নেই, 0 হেড, আমি এটাকে ড্যাটাম ধরার জন্য, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জিও হবে 0। তো বার্নৌলির সূত্র অনুযায়ী যে কোনো সেকশানের, ঠিক আছে, এইটা সমান এটা হয়, এই সেকশানের যা টোটাল এনার্জি হবে এই সেকশানের টোটাল এনার্জি সমান হবে। তাহলে এই সেকশানের সেকশান এতে টোটাল এনার্জি কত হচ্ছে, কে প্লাস পি। ঠিক আছে, ইকুয়াল টু কী হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি ডিএইচ ইকুয়াল টু এই সেকশন বি এর টোটাল এনার্জি। এটা টোটাল এনার্জি কত হচ্ছে, কে প্লাস পি ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে ইকুয়াল টু 0 হলো এইটা। এইবার এখান থেকে যেটা আমরা আগে দেখে নিয়েছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু ডিএইচ বাই ডিএল কস থিটা ইকুয়াল টু ডিএল বাই ডিএল, আর ট্যান থিটা ইকুয়াল টু ডিএইচ বাই ডিএল। ঠিক আছে, এইবার এখান থেকে দেখুন আমরা যেটা পাচ্ছি যে হাফ এম কেটে যাচ্ছে, তাহলে হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি মাইনাস জি ইন্টু ডিএইচ। আর ডিএইচ সমান কি আছে, ডিএইচ সমান হচ্ছে গিয়ে ডিএল সাইন থিটা। দেখুন ডিএইচ সমান হলে ডিএল সাইন থিটা, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস জি ডিএল সাইন থিটা। ঠিক আছে, এইবার আমি কাজ করব, এটা যদি 2টা এখানে আমি রিমুভ করে দিই তাহলে 2টা হয় এখানে, এখানে 2টা চলে যাবে। এবার দেখুন এটাকে আমি একটু মুছে দিচ্ছি। এইটা যেটা আমরা পাচ্ছি এইটা, সেটা লিখে নিচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2g ডিএল সাইন থিটা, ডিএল সাইন থিটা। ঠিক আছে, এইটাকে যদি আমরা একটু ডেরিভেটিভ করি, যারা ডেরিভেটিভ জানেন তারা বুঝে যাবেন। ডেরিভেটিভ করলে কি হয়, ডিভি কার সাপেক্ষে করব, যেহেতু থিটাই এখানে আমার একমাত্র ভেরিয়েবল থিটার জন্য সব কিছু চেঞ্জ হবে, ডিএইচ ডিএল ডিএল সমস্ত কিছু থিটার জন্য চেঞ্জ হবে। থিটা যদি চেঞ্জ না হয় কোনোটা চেঞ্জ হবে না। তো ডিভি ডি থিটার সাপেক্ষে আমি করছি যেহেতু থিটা ভেরিয়েবল, তাহলে এখানে আমি পাচ্ছি মাইনাস 2g ডিএল ইন্টু সাইন থিটাটা কী হবে, কস থিটা হয়ে যাবে।
ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখুন, এই ডিএল কস থিটা, এই যে ডিএলটা এদিকে আসলে কস থিটায়, তাহলে এটা হয়ে যায় ডি ইন্টু ক্যাপিটাল এল। তাহলে এটা কি পাচ্ছি আমি, -2g ডি ক্যাপিটাল এল। ওকে, তো এইটা আমরা লিখে রাখছি। যাই হোক, এইবার দেখুন এই 2gটাকে আমাকে, এই যে সমীকরণটা আছে এখান থেকে 2gটাকে তাড়াতে হবে। এবার 2gটাকে যদি তাড়াই, তাহলে আমি এখান থেকে দেখুন এই যে এটা পাচ্ছি, এখান থেকে আমি কি পাচ্ছি যে 2g, এটা মাইনাস আছে পুরোটা, তাহলে আমি এই মাইনাসটাকে নিয়ে নিলাম। তাহলে -2g হয়ে যাচ্ছে v²/dh। ঠিক আছে, তাহলে আমি এখানে সেইটা লিখে দেব, এইখানে আমি সেইটা লিখে দিই। এটা লিখে দিলে কি হচ্ছে, v²/dh ইন্টু dl। ঠিক আছে, এবার এইটার সাথে এইটা যদি দেখি, তাহলে আমি দেখছি v কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমি, দেখুন পাচ্ছি যেটা, সেটা হলো গিয়ে dv d θ = হাফ, এই দুটা এইদিকে নিয়ে গেলাম, আর এই যে ভিটা এখানে থাকছে সেটাকে এইদিকে নিয়ে আসলাম ভি, আর এইখানে থাকছে ডি এল ডি এইচ, ডিএল ডিএইচ, এইটা পাচ্ছি আমরা। ঠিক আছে, এই ভিটা এখানে আসছে, এই দুইটা এইদিকে যাচ্ছে ডিএল ডিএইচ, আর এখানে দেখুন ডিএল ডিএইচ, ডিএল ডিএল, আর এটা হলো গিয়ে ডিএইচ। তাহলে ডিএল/ডিএইচ = কি, এই যে এইটা 1/tan θ, ডিএল/ডিএইচ হলো 1/tan θ। তাহলে এইটাকে আমরা লিখতে পারি হাফ 1/tan θ। ঠিক আছে, তাহলে এখানে থাকছে dv/v = হাফ। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস লেখার আগে, যেহেতু থিটা অ্যাঙ্গেলটা খুব বেশি হাই না, খুব কম, যদি থিটা অ্যাঙ্গেল 0-র কাছাকাছি হয় বা থিটা টেন্স টু 0 হয়, ঠিক আছে, তখন থিটাকে আমি লিখতে পারি যে থিটা টেন্স টু ট্যান থিটা বা থিটা ট্যান থিটার সমান। ঠিক আছে, তাহলে এখানে যে ডি থিটাটা নিচে ভাগ আছে, এটাকে যদি আমি এইদিকে আনি তাহলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে কি হবে, থিটার জায়গায় আমি লিখে দিচ্ছি ট্যান থিটা, থিটা গোস টু ট্যান থিটা। ঠিক আছে, আর নিচে কি আছে, ট্যান থিটা, নিচে আছে ট্যান থিটা। আচ্ছা, এইটাকে এইবার এই যে সমীকরণটা আমি পেলাম, এইটাকে আমাকে সমাকলন করতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যদি আমি একে করি তাহলে কি পাই, একে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন dv/v = হাফ ইন্টিগ্রেশন tan θ d of tan θ by tan θ। ঠিক আছে, করলে হয় প্লাস, আমি ধরে নিলাম ln k, এটা আমি ধরে নিলাম। এবার এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এর যে সূত্র dv/v, এটা = হয় ln of v ইকুয়াল টু এইটা হয় ln tan θ, এটা হয় ln tan θ। ঠিক আছে, প্লাস এটা এখানে যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটা যেমনই আছে থাক, আমি কনস্ট্যান্টটাকে তুলছি না, আর এটা হলো গিয়ে ln k। ওকে, ln k থাকছে। এইবার এইটাকে, এই ln tan θ প্লাস ln k, এটাকে লিখতে পারি ln k tan θ, এইটা আমরা লিখতে পারি। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে ভি ইকুয়াল টু কে ইন্টু ট্যান থিটা, ঠিক আছে। আর ট্যান থিটা সমান কি ডিএইচ বাই ডিএল, তাহলে কে ইন্টু ডিএইচ ডিএল এটা আমরা পাচ্ছি। তাহলে এই ডিএইচ বাই ডিএলটা কি, এইটা হলো গিয়ে ডিএইচ আর এটা হলো গিয়ে ডিএল, এইটা হলো গিয়ে আই, এই ডিএইচ বাই ডিএলকে বলা হয় আই, ঠিক আছে। তো ভি আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল টু কে ইন্টু আই। আর এই যে কে কনস্ট্যান্টটা, এই যে কে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটাই হলো গিয়ে পারমিয়েবিলিটি। এটাই হলো গিয়ে পারমিয়েবিলিটি। তো বন্ধুরা কিভাবে মোটামুটি ডার্সিস লটা সংক্ষিপ্ত আকারে ডিরাইভ করা যায় সেটা আমি করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের। পারমিয়েবিলিটির ধারণাটা একটু এর সাথে আপনাদের দেওয়ার চেষ্টা করব যে পারমিয়েবিলিটিটা অ্যাকচুয়ালি কী জিনিস। যখন কোনো ওয়াটার ল্যামিনার ফ্লো বলুন আর টার্বুলেন্ট ফ্লো, যে ফ্লোতেই চলুক না কেন, সেইটা ওই যে সয়েল স্যাম্পেলটা আমি দেখিয়েছিলাম, সয়েল স্যাম্পেলটা, এই সয়েল স্যাম্পেলটার টোটাল যে এখানকার যে এরিয়াটা, এটাকে যদি আমি একটু 3Dতে দেখাই, এখানকার যে টোটাল এরিয়া ইয়েগুলো বাদ দিয়ে, গ্রেইনের সাইজগুলো বাদ দিয়ে না, গ্রেইনের সাইজগুলো নিয়ে যে টোটাল এরিয়াটা, ঠিক আছে, টোটাল এরিয়া বলতে পুরো এই যে এরিয়াটা, এই এরিয়াটার উপরে কাজ করে, তখন একে আমরা এর ভেতর দিয়ে যে এই পোরাসগুলোর ভেতর দিয়ে যে পরিমাণ জল প্রবেশ করে সেইটাকে যদি শুধু পোরাসের যে এরিয়া সেইটাকে আমরা কনসিডার না করে টোটাল এরিয়াটাকে কনসিডার করি, তবে গিয়ে যে জলের এই প্রান্ত থেকে এই প্রান্তে আসার যে রোধক যদি বলি পোরাসের, সেই রোধের মান কম বা বেশি, যদি রোধ বেশি করে তাহলে এখান থেকে এখানে কম জল আসবে, ঠিক আছে। হেডের ডিফারেন্সটা বেশি হবে, তাহলে পারমিয়েবল যদি না হয় তাহলে হেডের ডিফারেন্স এদিকে অনেকটা বেশি হবে, এখানের তুলনায় এখানে অনেক কম হবে, কারণ এখানে জল অনেক বেশি, এখানে জল আসতেই পারছে না, ঠিক আছে। তো পারমিয়েবিলিটির ধারণাটা হচ্ছে গিয়ে এরকম যে এটা একটা রোধের কাজ করে। যখন ইলেকট্রিসিটি যায়, ঠিক আছে, ইলেকট্রিক ওয়্যারের ভেতর দিয়ে, সেই ওয়্যারের যদি রোধের ক্ষমতা বেশি থাকে তাহলে কম ইলেকট্রিক প্রবাহ হয়। ঠিক এইরকমই এই যে সয়েল স্যাম্পেল আমরা নিচ্ছি, এর যে পোরাসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটা কি হবে, বেশি পারমিয়েবল হবে, এখান থেকে এখানে ওয়াটার মুভ করতে পারবে ইজিলি। আর যদি পারমিয়েবিলিটি কম হয় তাহলে ইজিলি মুভ করতে পারবে না, ঠিক আছে। তো এটাই হলো কি পারমিয়েবিলিটির ধারণা, যেটার উপরে ডিপেন্ড করছে টোটাল এরিয়া, এই টোটাল এরিয়াটা। আচ্ছা, এইখানে তাহলে এই টোটাল এরিয়ার জন্য যে ডিসচার্জ, অ্যাকচুয়ালি যে টোটাল পরিমাণ জল, কিউ পরিমাণ ওয়াটার আমার এখান থেকে এই যে মুভ করছে, ঠিক আছে, এই কিউ পরিমাণ ওয়াটার পার কিউ হচ্ছে গিয়ে পার টাইমে ডিসচার্জ, ঠিক আছে, এত ভলিউমের ডিসচার্জ এত সেকেন্ডের ভেতরে যাচ্ছে, মানে এইটাকে কিউটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টোটাল ভলিউম হচ্ছে গিয়ে এ ইন্টু এল, এটা যদি এল হয়, এটা যদি এল হয় আর এই এরিয়াটা যদি এ হয়, তাহলে টোটাল ভলিউমটা হচ্ছে গিয়ে এই এ ইন্টু এল ইকুয়াল টু ভি। আর এই ভেলোসিটিটা এইখান থেকে এখানে যে ওয়াটারের ফ্লোটা এখান থেকে এখানে আসছে, সেইটা যদি টি টাইমে হয় তাহলে সেটাকেই বলছি আমরা এখানকার ডিসচার্জ। এই ডিসচার্জটা হচ্ছে পুরো টোটাল এরিয়াটার ওপরে, এই টোটাল এরিয়াটার ওপরে আমার ডিসচার্জটাকে আমরা ধরছি, শুধু ওই সিপেজ যেগুলো ভয়েড আছে সেই ভয়েডগুলোর এরিয়াকে কনসিডার করছি না। তবে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার এই রকম, দেখুন ভি ইকুয়াল টু আমরা কি জানি, এল বাই টি, ঠিক আছে। এবার ওপরে নিচে যদি আমি এ দিয়ে গুণ করে দিই তাহলে এল ইন্টু এ বাই টি ইন্টু
এ হচ্ছে। এবার এল ইন্টু এ কি ভি, আর এই নিচে কি আছে টি, এইটা ডিভাইডেড বাই হচ্ছে কি এ দিয়ে। আর এটাকে আমরা কি লিখছি, এটাকে লিখছি আমরা কিউ, তাহলে এটা হচ্ছে কি কিউ বাই এ। ঠিক আছে, তাহলে আমরা এই ভিকে লিখতে পারি কিউ বাই এ। তাহলে কিউ ইকুয়াল টু আমার যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে কে আই ইন্টু এ, এই এটাকে এখানে গুণ করে দিলাম। তাহলে এইটা হলো গিয়ে অ্যাকচুয়ালি আমার ডার্সিস ল। ঠিক আছে বন্ধুরা, তো মোটামুটি বুঝতে পারলেন যে পারমিয়েবিলিটি ব্যাপারটা কী। আর এর সাথে আমি আরেকটু বলে নিতে পারি, সেটা হলো গিয়ে পার্কোলেশন। যখন এই যে ডিসচার্জটা এটা আমি ক্যালকুলেট করব শুধুমাত্র সিপেজের জন্য, যদি এটাকে আমি সোজাসুজিভাবে দেখি তাহলে এইরকম আমি দেখতে পাবো, এইরকম আমি দেখতে পারবো। এবার এই যে পার্টিকেলগুলোর যে এরিয়া, এগুলোকে আমি যদি বাদ দিই তাহলে আমার যে ভয়েডগুলো থাকছে, এই যে ভয়েডগুলো থাকছে, এই ভয়েডগুলোর এরিয়াকে আমরা পাবো। এই ভয়েডের এরিয়াকে নিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেইটা হবে পার্কোলেশন। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করি সকলের বুঝতে পেরেছেন যে ডার্সিস লটা কীভাবে আসে। কোথাও হয়তো এইভাবে দেখানোই নেই যে ডার্সিস ল কীভাবে ডিরাইভড হতে পারে সংক্ষিপ্ত আকারে। তো মোটামুটি আপনাদের ভালোই লেগে থাকবে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন, আর যারা দেখছেন দেখতে থাকুন। ঠিক আছে, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করুন, লাইক করুন আর শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে, তাহলে আমারও উপকার হবে আর আপনাদের বন্ধুদের সকলেরই উপকার হবে। তো নমস্কার।